আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। এক সন্ধ্যায় বন্যার নাম্বার থেকে কল আসতেছে। মনোমালিন্যের ইতি টেনে তানভীর কল রিসিভ করলো। ওপাশ থেকে বন্যা প্রশ্ন করলো, আপনি কি আগামীকাল ফ্রি আছেন? তানভীরের বুকের বাম পাশে সযত্নে আগলে রাখা আবেগের নাম বন্যা। শত অভিমানের পরও আবেগ অক্ষত অবস্থায় থেকে যায়। তানভীরের মেকি অভিমানী কণ্ঠস্বর শোনা গেল, আমি সর্বক্ষণ ফ্রি থাকি কারণ আমি বেকার। আপনি কি এখনো রেগে আছেন? বন্যা মলিন গলায় জানতে চাইল। না। বন্যা মুচকি হেসে বলল, খুব ভালো। আমি আরো ভেবেছিলাম আপনি রাগ করেছেন। বন্যার কথা শুনে তানভীর তাজ্জব বনে গেল। কত আশা করেছিল অভিমান করে আছে ভেবে বন্যা আহ্লাদি স্বরে অভিমান ভাঙাবে, নিজের অব্যক্ত অনুভূতি ব্যক্ত করবে, অথচ তার প্রেয়সী অনুভূতিহীন নারীর মতো আচরণ করলো। তানভীর অনুচ্চ কণ্ঠে বলল, ভেবেছিলাম তোমার আকাশে অভিমান উড়াবো, যাতনার অন্তে যাতনার অন্তে স্বপ্ন কুড়াবো, অথচ আজ তোমার আকাশে আমার প্রবেশ নিষিদ্ধ। ভাইয়া, সময় পেলে আগামীকাল দেখা করবেন, কেমন? তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, দলিল করে ভাইয়া বানানোটা বাকি আছে, এখন কি সেটা করার ধান্দা করতেছো? আরে না, ভাইয়া যে কি বলেন। এই মেয়ে, তোমার কথাবার্তা কিন্তু আমার সুবিধার লাগছে না। সম্পত্তির ভাগ চাইলে বলো, নিজেকে নিজে কিডন্যাপ করে বাপের থেকে সম্পত্তি হাসিল করে তোমাকে দিয়ে দেব। তবুও মায়াবী কণ্ঠে ভাইয়া ডাকতে এসো না। আগামীকাল দেখা না করলে সত্যি 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 কিডন্যাপ করব আপনাকে। বাই। অস্থির চিত্তে অপেক্ষা করছে তানভীর। বৈরাগ্য মনের উচ্চাটনে কণ্ঠনালীতে ভয়ানক ঝড় চলছে। আবির আর মেঘের কথাগুলো খুব মনে পড়ছে। আজ যা কিছু হয়ে যাক, অল্পতে রাগ করবে না। আকস্মাৎ হাতে অনেকগুলো জারবেরা ফুল নিয়ে বন্যা এসেছে। তানভীর ফুলগুলোর দিকে একবার তাকালো। বন্যা আসতেই তানভীর বসা থেকে দাঁড়িয়ে পড়ল। বন্যা নিঃশব্দে তানভীরের মুখোমুখি বসলো। কারো মুখে কথা নেই। দীর্ঘক্ষণ পর বন্যা মৃদুস্বরে বলল, সেদিন আপনার সাথে এভাবে রিয়্যাক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যিই দুঃখিত। বাসার কিছু সমস্যার জন্য সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। আপনাকে বলেও ছিলাম আমি কথা বলতে চাইছি না। আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম। হয়তো আমি ঠিকমতো বোঝাতে পারিনি। আপনি রাগ করে ফোন বন্ধ করে দিয়েছিলেন। কতগুলো কল দিয়েছি আমি। বন্যা একটু থামলো। জোরে শ্বাস ছেড়ে কাঁদো কাঁদো কণ্ঠে আবারও বলতে শুরু করলো, আমি সবসময় দেখে এসেছি আপনি খুব দায়িত্বশীল একজন ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারংবার মুগ্ধ হয়েছি। সেই আপনি কিনা আমার সাথে এমন আচরণ করলেন। আপনি একটা পাষাণ নিষ্ঠুর। আমার উপর রাগ করে আমাকে এই কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনাকে সেদিন অসংখ্যবার কল দেওয়ার পরও যখন ফোনটা বন্ধ পাচ্ছিলাম, তখন বারবার মনে হয়েছিল আমি অন্যায় করেছি, মস্ত বড় অপরাধ করেছি। যে অন্যায় ক্ষমার অযোগ্য, তাই কল দেওয়ার আর সাহস পাইনি। মনটাকে আজীবন বেঁধে রাখবো বলাও আমিও একটা সময় আপনার প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আপনি আমার সেই দুর্বলতা। আপনি কি বুঝেন সেটা? রাগ করে ফোন বন্ধ করা, আমার সাথে কথা না বলে থাকা আপনার কাছে খুব সহজ, তাই না? 2 দিন পর দেখা যাবে অন্য কাউকে বিয়ে করে দিব্যি সংসার করবেন। বন্যার দু চোখ নোনা জলে টলমল করছে। ঠিকমতো কথাও বলতে বলতে পারছে না। তানভীর শুকনো নেতে তাকিয়ে থেকে আকস্মাৎ হাত বাড়িয়ে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে, চুপ করো। কি সব বাজে কথা বলছো? বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব না। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব। তারপরও তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। কোনোদিন ফোন বন্ধ করব না। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকা জড়িয়ে ধরলো। আকস্মিকতায় তানভীর কিছুটা ঘাবড়ে গেল। আশেপাশে আবেগপণ করে কাপা 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 হাতে বন্যার পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলোও ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচিওর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হয়েছে। সব ভাবনা বলে তানভীরকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কাঁদছে। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল।
সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুংকার দিল, ভাবুক। বন্যা তানবীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানবীরও বলিষ্ঠ হতে জড়িয়ে ধরলো। আবির চোখ বন্ধ করে বসে আছে, দুশ্চিন্তায় কাজে মনোনিবেশ করতে পারছে না। হঠাৎই মেঘের কল এসেছে। রিসিভ করতেই শুধালো, আপনি কি ব্যস্ত? আবির এক মুহূর্ত সময় বা নিয়েই বলল, তোর জন্য সব সময় ফ্রি। ইস, মিথ্যে কথা। আবির অপ্রয়োজনে কখনো মিথ্যে কথা বলে না। আমার জন্য ফ্রি থাকার কারণ কি? আবির ক্ষীণ হেসে জবাব দিল, যদি বলি আমার বেঁচে থাকার কারণটাই তুই বিশ্বাস করবি? মেঘ অবচেতন মনে বলল, না, আমি কারো বেঁচে থাকার কারণ হতেই পারি না। তার মানে তুই আমাকে বিশ্বাসই করিস না? করি একটু একটু। আবির গম্ভীর কণ্ঠে বলল, একটুখানি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই আমার। যেদিন চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারবি সেদিন বলবি। মেঘ আদুরে গলায় ডাকলো, আবির ভাই। হুম। আবিরের মায়াময় কণ্ঠস্বর। কি? আমি আপনাকে বিশ্বাস করি। কতটা? এক পুকুর, না না, বঙ্গোপসাগরের সমান। আবির ঠোঁটে ঠোঁট চেপে শক্ত করে বলল, থাক, এত কষ্ট করে মিথ্যে আশ্বাস দিতে হবে না। তুই আমাকে বিশ্বাস না করলেও আমার বিশেষ কোনো সমস্যা নেই। মেঘ চিন্তিত কণ্ঠে জানতে চাইল, কেন? কারণ আমি জানি তোর প্রতি আমার ভালোবাসা বিশুদ্ধ, নিষ্পাপ, পবিত্র। তোর নিখুঁত তল্লাশিতেও আমার বিরুদ্ধে লেশমাত্র অবিশ্বাস লব্ধ করতে পারবি না। তুই আমার অন্তঃস্থলের আমরণ সুখের অবিদা, আমার হৃদয়ের পূর্ণতা সবেতেই তোর অস্তিত্ব জড়ানো। তাই নিশ্চিতভাবে বলতে পারি, বিশ্বাস করতে না পারলেও এই জন্মে আমাকে অবিশ্বাস করার যোগ্য কারণ তুই কোনোদিনও খুঁজে পাবি না। মেঘ বিপুল চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত কনফিডেন্স? নিজের প্রতি কনফিডেন্স না থাকলে তোর আকাশে প্রেমের ঘুড়ি উড়াবো কেমন করে? মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। বল। রাকিব ভাইয়া আর তার ভাই কিছুক্ষণ আগেই বাসায় এসেছিলেন। জান্নাত আপুর বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়ে গিয়েছেন। হ্যাঁ জানি। কেন, কোনো সমস্যা? আব্বু কি বাসায় ছিলেন না? ওই রকম কোনো সমস্যা না, কিন্তু সব সময়ের মতো বড় আব্বু এবারও বলে দিয়েছেন উনি বিয়েতে যাবেন না। কিন্তু বড় আব্বু না গেলে কিভাবে হবে? তুই আছিস না, তোর শ্বশুর আব্বুকে তুই ম্যানেজ করবি। আবিরের কথা শুনে মেঘ বাকশূন্য হয়ে গেল, প্রজ্বলিত দৃষ্টিতে লাজুকতার চিহ্ন। অজ্ঞেয় উত্তেজনায় অন্যরকম ভালো লাগা মন অশান্ত করে তুলছে। যতদিন যাচ্ছে আবিরের স্পষ্টবাদী রূপ মেঘকে তত নাজেহাল করে তুলছে। মেঘের হৃদয়ে আঙিনায় ঘুরে বেড়ানো প্রণয়ের অগ্নিশিখা ক্ষণে ক্ষণে মনকে সন্তপ্ত করছে। কথা ঘুরাতে মেঘ স্পষ্ট গলায় বলল, বিকেলে সবাই মিলে শপিং এ যাব। আপনি কি আসবেন? কখন আসতে হবে জানাস? আচ্ছা। বন্যা চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশ দেখছে। তানভীর বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকিয়ে আছে। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কিছুটা সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরের ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা সাজে, স্নিগ্ধ ফুলের সুবাস হয়ে তুমি এসো আমার হৃদয় অঙ্গনে। বন্যা আকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। অবাধ্য মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকালো সুব্যক্ত আখিতে। তানভীর দুহাত পেছনে নিয়ে নিরেট ভঙ্গিতে দাঁড়ালো। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপুক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভুরু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ ঘুরালো। তানভীরের হাসি দেখে বন্যাও লাজুক হাসলো। বন্যা হাতের ফুলগুলোকে দেখছে, তানভীরের জন্য এনেছিল, কিন্তু দেওয়ার সাহস হচ্ছে না। তানভীর ভুরু কুচকে তপ্তস্বরে আওড়ালো, এগুলো কার জন্য এনেছিলে? এমনি এনেছিলাম। এমনি কেউ ফুল কিনে? না মানে, আমার জন্য এনেছিলে? বন্যা তানভীরের চোখ থেকে নজর সরিয়ে নিল, মৃদু হেসে ওপর নিচ মাথা নাড়ল। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, দিচ্ছ না কেন? নাকি অন্য কাউকে দেওয়ার ইচ্ছে আছে? আপনিও তো ফুল নিয়ে এসেছেন, আমার জন্য এনেছেন নাকি অন্য কারোর জন্য? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। শুধু ফুল কেন, গোটা তানভীরটাই তোমার। তুমি যদি নিতে না চাও, তাই ভয় পাচ্ছিলাম দিতে। আলগোছে ভুরু কুচকে আসে। বন্যা স্পষ্ট চোখে তাকিয়ে শুধালো, আপনি আমাকে ভয় পান? তানভীর ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, একদমই ভয় পায় না। বন্যা সঙ্গে সঙ্গে বলল, তাহলে ফুলগুলো দেন। তানভীর টেবিলের উপরে থাকা ফুলগুলো হাতে নিল, ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো।
তুমি আমার চোখে মুগ্ধ দাঁড়ানো, হৃদয়ের উষ্ণ প্লাবন, আমার ছায়াবৃত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন, তুমি আমার ছন্নছাড়া জীবনের সুনিপুণ নাটাই। তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর অতর্কিতে হুংকার দিল, ভালোবাসি বলো, না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার দিকে এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুপা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে হাতের ফুলগুলো তানভীরের মুখের সামনে ধরে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। সম্মোহনী রূপে সেজেছে প্রকৃতি, মাতাল হাওয়ায় তৃপ্তির সুর বইছে, হৃদিস্থ কুঞ্জে বাহারি রঙের মেলা, ভালোবাসার সঞ্চিত অনুভূতিরা প্রেমের বাঁধনে বাঁধা পড়ছে আজ। পূর্ণতার আগাম বার্তা উষ্ণ হৃদয়ের পিপাসাকে তীব্র করে তুলছে। ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে বিয়ে হচ্ছে জান্নাত আর আসিফের। বিচিত্র রঙে সজ্জিত স্টেজে বউ বেশে বসে আছে জান্নাত। আনন্দের থেকেও কুণ্ঠাবোধ গভীরভাবে হানা দিয়েছে অন্তরে। একমাত্র বোনের বিয়েতে আয়োজনের এক বিন্দু ত্রুটি রাখছে না রাকিব। রাসেল, লিমন, মোবারক সহ বেশ কয়েকজন বন্ধু অক্লান্ত পরিশ্রম করছে। আবির তানভীর ঘন্টাখানেক আগেই বাসায় গিয়েছে। ম্যাক, মিম সহ বাসার সবাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আলী আহমেদ খান প্রথম দিকে যেতে রাজি না হলেও ম্যাক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রওনা দিল সবাই। ইকবাল খান ড্রাইভ করছেন, পাশে আবির বসে আছে। মেঘ পেছনে বিষণ্ণ চিত্তে আকাশ দেখছে। নীল সাদা আকাশের রংটা আর আজ একটু বেশি ফ্যাকাশে মনে হচ্ছে। উল্লসিত মনে জঞ্জাবাতের মতো মেঘ জমছে। বিদীর্ণ মনটা ক্রমে ক্রমে তাসের ঘরে রূপ নিচ্ছে। আবির কুচিল চোখে মেঘকে ঘনকাল দেখে নিল। মেঘের চিন্তামগ্ন দৃষ্টি আবিরকে অবেক্ষণ করতে পারল না। ভয়ে মেঘের শরীর ঘামছে, গায়ে বারবার কাটা দিচ্ছে। গাড়ি থেকে নামতেই আবির মেঘের পাশে এসে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, সাবধান, তোর আচরণের জন্য কোনো কিছু বোঝা না যায়। হুপি বা আইরিন কারো সাথে কোনো কথা বলবি না। আবিরের অতুষ্ণ চাহনিতে শঙ্কা। মেঘ বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, ঠিক আছে। বরপক্ষ এখনো আসেনি, তাই বিয়ে বাড়ির পরিবেশও বেশ ঠান্ডা। আলী আহমেদ খানরা বাড়িতে ঢুকতেই রাকিবরা এগিয়ে এসেছে। সকলকে জান্নাতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মালিহা খান, হালিমা, তারা জান্নাতের আম্মুর সাথে কথা বলছেন। আলী আহমেদ খান, মোজাম্মেল খান স্টেজের সামনে বসে আছেন। আবির, তানভীর কেউই বাড়ির ভেতরে আসেনি। ম্যাক ক্ষণে ক্ষণে ঘাড় ঘুরিয়ে আবিরকে খুঁজছে। অনেকক্ষণ যাবৎ আবিরকে দেখতে না পেয়ে রয়েস হয়ে মেসেজ পাঠালো। রাকিবের কাজিন স্বর্ণা মিমের ক্লাসমেট, সেই সুবাদে কয়েক মুহূর্তের জন্য মিম তাদের দলের সঙ্গী হয়ে গিয়েছে। পুপিদের বিষয়ে মিম কিছুই জানে না। মেঘও সেভাবে গুরুত্ব দিয়ে কিছু বলেনি। মিমদের হই হুল্লোড় দেখে মেঘের বাধা দেওয়ায় তেমন ইচ্ছেও করছে না। একটা ডালা ভর্তি গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি নিয়ে সবার সাথে মিমও গেটে দাঁড়িয়ে আছে। আতিফ সহ প্রথম গাড়িতে আসা বরপক্ষের সবাই বাসায় ঢুকেছে। মিম ডালা হাতে যেইমাত্র বাড়ির ভেতরে ঢুকতে যাবে, আকস্মাৎ সুপরিচিত কণ্ঠস্বর শোনা গেল, অগ্নি, আমাকে অভ্যর্থনা জানাবে না? মিম অতর্কিতে পিছু ঘুরল। আরিফকে দেখে হকচকিয়ে উঠল। পরনে গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবির সাথে সাদা রঙের প্যান্ট। সচরাচর দেখা আরিফের থেকে সম্পূর্ণ ভিন্ন লাগছে আজ। মিমের পরনে কমলা রঙের একটা গাউন, একপাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো। স্ট্রেট চুলগুলো সবেমাত্র কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মিমের হাতে কাঁচা ফুলের ডালা। এলোমেলো নিঃশ্বাসের সাথে ছন্নছাড়া চিন্তাগুলো মস্তিষ্কে আঘাত করছে। মিমের মেজাজ শৃঙ্গে। যেখানেই যায় সেখানেই আরিফের উপস্থিতি রীতিমতো চরম মাত্রার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চৈত্রের আবহাওয়ার ন্যায় ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে মিম রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আপনি এখানে? আরিফের অভিমুখে তাকিয়ে সামনের দিকে পা রাখা মাত্রই অনুভব করলো নিজের ড্রেসের উপর জোরালোভাবে পা পড়েছে। অতিরিক্ত রাগে নিজেকে ধাতস্থ করতে পারল না। কিছুক্ষণের মধ্যে নিজেকে মাটিতে আবিষ্কার করলো। মিম ব্যথায় আর্তনাদ করে উঠল, উফ, আমি শেষ। আরিফ বুকের উপর দুহাত ভাঁজ করে নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে। মিমকে পড়তে দেখে দ্রুত গতিতে দূরে সরে দাঁড়িয়েছে। মিম আর্তনাদ করতেই কয়েক কদম এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আহারে, এভাবে পড়ে গেলে? মিম রাগে কটমট করতে করতে চোখ তুলে তাকালো।
আরিফ চাইলেই মিমকে ধরতে পারতো, কিন্তু সে মিমকে ধরার চেষ্টা তো করলোই না। উল্টো নিজে এমন ভাবে দূরে সরে দাঁড়িয়েছে যেন এখনই না সরলে মাথার উপর বজ্রপাত হতো। মিম ভেতরের সবটুকু রাগ কণ্ঠে ঢেলে চেঁচালো, আপনার মতো জঘন্য মানুষ আমি আমার জীবনে আর একটাও দেখিনি। আপনার জন্য আমি আবারও ব্যথা পেয়েছি। আমার কি দোষ? আগেরবার তোমাকে বাঁচাতে গিয়ে ভুল করে ব্যথা দিয়ে ফেলেছিলাম। এবার যেন সেই ভুল না হয় তার জন্য আগে থেকেই সাবধান হয়ে গিয়েছিলাম। বেশি ব্যথা পাওনি তো অমনি? মিম আগুন চোখে তাকিয়ে বলল, আপনার মতো শত্রু কারো জীবনে না আসুক। তুমি ছাড়া আর কারো সাথে শত্রুতা করার ইচ্ছেই হয় না আমার। ইদানিং শয়নে স্বপনেও শুধু দেখি তোমার সাথে ঝগড়া করতেছি। হাতটা ধরো। কোনো দরকার নেই, প্রয়োজনে সারাদিন এখানেই বসে থাকবো, তবুও শত্রুর থেকে কোনো সাহায্য নেব না। অবশেষে স্বীকার করলে যে আমি তোমার শত্রু হই। আবির আর তানবীর গেটের সামনে এসে মিমকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকালো। আরিফ তখনও হাত বাড়িয়ে রেখেছে। তানবীর রাগী স্বরে জিজ্ঞেস করলো, পড়ে গেলে কিভাবে? আরিফ আবিরদের দেখে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দূরে সরে দাঁড়ালো। ভাইদের দেখে মিম আবারও আর্তনাদ করতে শুরু করলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই ছেলে আমাকে ফেলে দিয়েছে। আমি কখন ফেললাম তোমাকে? এত বড় অপবাদ না দিলেও পারতে। ভাইয়া বিশ্বাস করো, আমি অগ্নিকে স্পর্শও করিনি। তানবীর মিমকে উঠাতে ব্যস্ত হলো। আবির শীতল কণ্ঠে হুঙ্কার দিল, আজকের দিনে মিমের সঙ্গে ঝামেলা না করলে হচ্ছিল না তোর? সরি ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারিনি। কুপ্পি কোথায়? জ্যামে আটকে আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ভেতরে যা, মিমকে যদি আবারও জ্বালাতে দেখি তাহলে তোর খবর আছে। আজকে আর জ্বালাবো না। আবির তানবীরকে খুঁজতে খুঁজতে মেঘ ভেতর থেকে বেরিয়ে এসেছে। তানবীর মিমকে উঠিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। আরিফও ওদের অনুসরণ করে ভেতরে যাচ্ছে। আবিরের মনোযোগ ফোনে। মেঘ তপ্ত স্বরে শুধালো, কোথায় গিয়েছিলেন? সামনেই। খেয়েছিস? মেঘের সরল জবাব, না। কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার সাথে খাবো। আবির শীতল চোখে তাকালো। মেঘ স্থির নেত্রে আবিরের পরিশ্রান্ত আননে চেয়ে আছে। ব্যর্থতার গ্লানি আবিরের দু চোখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করলো, আপনি দুশ্চিন্তা করবেন না প্লিজ। আপনাকে নিরুপায় দেখলে আমার আত্মা কাঁপে। আবির ম্লান হেসে মেঘের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুখে ভাসিয়ে ফেলুক, তবুও সহিংসতায় তোকে পরিপূর্ণ রাখুক। নিস্তব্ধতায় নিশ্চুপ চারপাশ। মুখোমুখি আলী আহমেদ খান ও মাহমুদা খান। পাশে মোজাম্মেল খান, মালিহা খানরা উপস্থিত। মাহমুদা খানের অবসন্ন দৃষ্টি একে একে সকলকে নিরীক্ষণ করছে। আবির, ইকবাল খান সহ দূরে দাঁড়ানো আকলিমাকেও এক পলক দেখে নিল। ভয়ে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ড এদিক সেদিক ছুটছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। এতগুলো বছর পর মুখোমুখি ভাই বোন, কি হতে চলেছে ভেবেই ক্লান্ত হচ্ছে বারবার। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? মাহমুদার যৌবন পেরিয়েছে বহুদিন আগে, শরীরে এখন বার্ধক্য বোধ করেছে। এক দর্শনে চেনা অসম্ভব, তবু আলী আহমেদ খান যেন এক পলকেই চিনে নিলেন বোনকে। রক্তের সম্পর্ক বোধ হয় এমনই হয়। একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খানের বুকটা কেঁপে উঠল। ইকবাল খানের দৃষ্টি নিরেট। গত বছরের দৃশ্য চোখের সামনে ঝলমল করছে। কিছু সময় নিশ্চুপ থেকে ইকবাল খান গম্ভীর কণ্ঠে ডাকলেন, আফা। মিম আদির চটক কাটার মতো চমকালো। একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মাহমুদার দিকে দেখছে। হালিমা আর আকলিমা মাহমুদাকে বাস্তবে দেখেনি, দু একবার ছবিতে দেখলেও খুব একটা মনে নেই। তাছাড়া এত বছর পর বয়সের সাথে সাথে চেহারাতেও অনেক পরিবর্তন এসেছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান সম্পূর্ণ নিশ্চুপ। এত বছর পর একমাত্র ননদের সাথে দেখা, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হওয়ায় কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আলী আহমেদ খান পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে মিম অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু, তিনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিমও বাকশূন্য চোখে চেয়ে আছে। ওনাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছে না। আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। আলী আহমেদ খান আশেপাশে নজর বুলালেন। বিয়ে বাড়িতে আসা মেহমানরা উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হলে, কখনো কখনো পরিস্থিতির চাপে হলেও সেই মানুষগুলোর সাথে কথা বলতে হয়। আজকেও তাই হয়েছে। আলী আহমেদ খান মনের বিরুদ্ধে জোর করে অনুষ্ণ স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আমার বড় ছেলে আসিফ, আজ ওরই বিয়ে, দোয়া করো ভাইজান। মোজাম্মেল খান শঙ্কিত নেত্রে আসিফকে দেখে বললেন, আসিফ তোর ছেলে?
জি ভাইয়া, আমার ছোট ছেলে আরিফ আর ছোট মেয়ে আইরিন। সবার নজর এবার আইরিন আর আরিফের উপর পড়লো। আইরিন বোকা বোকা চোখে চেয়ে আছে, চোখ দুটাতে ভয়ের ছাপ। আরিফ বুকের উপর দু হাত গুজে অটল ভঙ্গিতে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে সালাম দিল। আইরিনও সঙ্গে সঙ্গে সালাম দিল। সালামের উত্তর দিয়ে ইকবাল খান প্রশ্ন করলেন, কয় ছেলে মেয়ে তোমার? উপরওয়ালার রহমতে 2 মেয়ে আর 2 ছেলে। ওদের জন্য দোয়া করিস ভাই। আলী আহমেদ খান মালিহা খানকে উদ্দেশ্য করে মৃদু স্বরে বললেন, আমি যাচ্ছি, প্রোগ্রাম শেষ হলে তোমরাও চলে এসো। জি। মিমের সব ভাবনা গোলমেলে মনে হচ্ছে। পরপর কয়েকবার বাঁকা চোখে আরিফকে দেখে নিল। ঘটনা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারছে। আলী আহমেদ খানের পেছন পেছন মোজাম্মেল খানও বেরিয়ে গিয়েছেন। ইকবাল খান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মালিহা খান এখন পর্যন্ত টু শব্দটাও করেনি। স্বামীর আদেশ অমান্য করে ননদের সঙ্গে কথা বলতেন কিনা বুঝে উঠতে পারছেন না। নিস্তব্ধ পরিস্থিতিতে সবার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। সুদীর্ঘ সময়ে আবেগ, অনুভূতি, ভালোবাসা চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলার নয়, তার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। নিস্পন্দে বিয়ের প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরল সকলে। অনাসক্ত আকাশটা ঘুটঘুটে আঁধারে ডুবে আছে। বিষাদের খণ্ডকাব্যের মতো সম্পর্কের অবক্ষয় স্পষ্টভাবে সমক্ষ। সন্ধিকুঞ্জ আজ প্রশ্নবিদ্ধ। তিক্ত অতীত প্রত্যেকের মনের গহীন কুঠুরিতে অদৃষ্ট এক আঘাত হেনেছে। ভালোবাসার অন্তে ভালোবাসা জন্মাবে নাকি বিগত দিনে অন্তরে জমা থাকা ঘৃণাতে সমাপ্তি ঘটবে? বিবেক জর্জরিত আবেগের ঘুরে প্রশ্নগুলো দণ্ডায়মান নিঃশব্দের রাতে। আনম্র প্রবণে অদৃশ্য বিষের ছায়া, শূন্যতার চাদরে দুরাকাঙ্ক্ষা মোড়া। দহনে পড়ছে বিদীর্ণ মন, প্রহর ফুরিয়ে যাচ্ছে কিন্তু অপেক্ষা ফুরাচ্ছে না। ক্ষোভের ছায়াতলে বেদনা লুকিয়ে আছে। আলী আহমেদ খান বই হাতে পাথুরে মানবের মতো বসে আছেন। মালিহা খান ঘুমিয়েছেন অনেকক্ষণ হলো, কিন্তু তার চোখে মুখে ঘুমের লেশমাত্র নেই। আবির বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসে আছে, কপালে হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে। অতর্কিতে মেঘ এসে আবিরের পাশে দাঁড়ালো। আবিরের হাত স্পর্শ করে ললিত কণ্ঠধ্বনিতে শুধালো, আপনি এখনো এখানে বসে আছেন কেন? রুমে যাওয়ার সাহস পাচ্ছি না, নিয়তির বেড়াজালে আটকা পড়ে আছি। আব্বুর নিস্তব্ধতা আমাকে খুব ভাবাচ্ছে। ভালো করতে চেয়ে খারাপ করে ফেললাম না তো? আমারও খুব ভয় হচ্ছে। বড় আব্বু বিকেল থেকে কারোর সঙ্গে কোনো কথাই বলছেন না। রাতে কিছু খেলেনও না। আপনি খেয়েছেন? খিদে নেই, তুই ঘুমাতে যা। মেঘের ভেজা কণ্ঠ মুহূর্তে নিমিলিত হলো। তৃষ্ণার্ত মন বলতে চাইছিল, আমি আপনার পাশে বসতে চাই, সারা জীবনের জন্য বসতে চাই। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দভাণ্ডার আমার নেই। তবুও বলতে চাই, আপনার মনের অবরুদ্ধ ব্যথাগুলো সুখ পাখি হয়ে উড়ে যাক। সব ব্যর্থতার গ্লানি মুছে সফলতার সায়রে মন পুলকিত হোক। প্রয়োজনে আপনার সমস্ত বিপর্যয় আমি সয়ে নিব, তবুও আপনি ভালো থাকুন। কণ্ঠে আগত অস্পষ্ট কথাগুলো নির্দ্বিধায় গিলে নিল। প্রণয়ের পূর্ণতা লাভের শানিত আক্ষেপে যে ধ্বংসের খেলা নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত নিষ্কলুষ হৃদয়কে বোধ করছে। খুপির চিন্তায় অভিযোগ অনুযোগ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ বিহম্বল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গিয়েছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। হতাশা ব্যঞ্জক মনে ব্যর্থতার বোঝা। মেঘ মনের অন্তরালে জ্বলন্ত ব্যাকুলতার সমাপ্তি টানল। মাঝরাতে আবিরের হাতে হাত রাখার আকাঙ্ক্ষা থাকলেও তা পূরণ করার সাধ্য নেই। বাসার কেউ দেখলে কোনো দুর্গতি হবে কে জানে। কোন দুর্গতি হবে কে জানে। আবিরের সঙ্গে দৃষ্টিপাত হতেই মেঘের শুকনো অধরে ক্ষীণ হাসি ফুটল। হাসির দরুন আশাহত দু চোখ ছলছল করছে। তপ্ত শ্বাসে নৈরাশ্যের সুর টেনে মনে মনে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার না। মেঘের পদচিহ্নে বর্ষার ক্ষুণ্ণ গুঞ্জরণ আলগোছে তপ্ত শ্বাস ছাড়ল। আবির আকস্মাৎ শক্ত করে মেঘের হাতটা ধরল। অশনি সংকেতের মতো বুকের ভেতরটা ঝড়ের বেগে কম্পিত হলো। ভীত নজরে আবিরের দিকে তাকাতেই আবির জানতে চাইল, রাগ করেছিস? মেঘের নীরস চেহারার আধার কাটল। ভাষা ভাষা ধরে নিষ্কৃত হাসির স্রোত বয়ে গেল। আবিরের আহত মনে বিস্ময়ের স্মারক। মেঘের দিগল চোখ মুহূর্তেই সরু হলো। প্রগাঢ় হাসিতে লাগাম টেনে বলল, কিছু বিষয়ে নজর এড়িয়ে চলাই শ্রেয়। আবির ভাই, আমার আবেগগুলোতে এতটা প্রশ্রয় দিবেন না, যতটা প্রশ্রয় দিলে আমার মনে প্রেমময় জল বেহিসাবি হয়ে ওঠে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকালো। নিস্তব্ধ রজনীতে প্রিয়তমাকে অনেক কিছু বলার থাকলেও
আর শুধু বলল, কেউ না জানো, আমার মন তো জানে। মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। আমার আমরণ সুখ হবি তুই, তোর সব পাগলামির প্রশ্রয় হব আমি, শুধু সঠিক সময়ের প্রত্যাশা। মেঘের দৃষ্টিতে কৌতূহল, নিষ্প্রাণ চেহারায় প্রাণ ফিরল কেবল। ফ্যাকাশে ঠোঁটে রাঙা হাসির দেখা মিলল। প্রিয় মানুষকে ভালোবাসার মধ্যে একরকম প্রশান্তির ছোঁয়া মিশ্রিত, প্রলব্ধ মনকে জড়িয়ে রাখার কারণ নিহিত। মেঘের হৃৎপিণ্ড সহসা মুক্তির আন্দোলনে নেমেছে। আবিরের হাত ছাড়িয়ে যত্রতত্র পলায়ন করলো। মেঘের মনের ঘরে অসুখ এসেছে। অসাক্ষাতে বক্ষপিঞ্জরে প্রেমের অসুখ বাসা বেঁধেছে। ভালোবাসার মানুষের খুশিতে অন্তরে যেমন সুখের হাওয়া বয়ে যায়, তেমনি বিষাদে অপরাহ্ন থমকে যায়। বাড়িতে বরফ শীতল নিস্তব্ধতা। রাতের শেষ প্রহরে আলী আহমেদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। নির্ঘুম রাত কাটানোর সাথে অতিমাত্রা দুশ্চিন্তার কারণে প্রেসার বেড়েছে। স্বামীর চিন্তায় মালিহা খানের শরীর কাঁপছে। মেঘ নরম হাতে চুলে আর মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। হালিমা বেগম রান্না করছেন। মালিহা খান কিছুক্ষণ চোখ বন্ধ রেখে হঠাৎই চমকে তাকালেন। আতঙ্কিত কণ্ঠে বললেন, তোর বড় আব্বু কখন আসবে? ভাইয়া বলেছে কিছুক্ষণ পরেই চলে আসবে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসছে না। আবিরকে একবার কল দিবি? এক্ষুনি দিচ্ছি। ম্যাক সঙ্গে সঙ্গে আবিরকে কল দিল। কল রিসিভ করে সিক্ত কণ্ঠে বলল, বলো। বড় আব্বুর শরীরের কি অবস্থা? আছে মোটামুটি। আম্মুর কি অবস্থা? বড় আম্মু আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে। মিনিট পাঁচেক কথা বলার মধ্যেই মালিহা খানের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়তে শুরু করেছে। আবির অনেক বুঝিয়ে কোনো রকমে কল কেটেছে। সন্ধ্যা রাতে একটু ঘুমালেও মালিহা খানের বাকি রাত নির্ঘুম কেটেছে। তার সঙ্গে ক্ষণে ক্ষণে কান্না করায় ক্রমে ক্রমে মাথা ব্যথাও বাড়ছে। আকলিমা মাথা ব্যথার ওষুধের সাথে একটা ঘুমের ওষুধও খাইয়ে দিয়েছেন। ম্যাক কি করবে বুঝতে না পেরে বিছানার পাশে বসে বসে বড় আম্মুর মাথায় হাত বুলাচ্ছে। আলী আহমেদ খান দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এ যাত্রায় বেঁচে গিয়েছেন। মেজর সমস্যা না হওয়াতে খুব বেশি সময় হাসপাতালে থাকতে হয়নি। ডাক্তার প্রয়োজনীয় ওষুধের সাথে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। আবির আব্বুকে নিয়ে রুমে ঢুকতেই নজর পড়ল আম্মু আর মেঘের দিকে। মেঘ বড় আম্মুকে ডাকতে যাবে, অমনি আবির চোখের ইশারায় বারণ করল। আব্বুকে বিছানায় শুয়ে আবির যেই রুম থেকে বেরিয়ে যাবে, তখনই আলী আহমেদ খান নিরুদ্যম কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বাড়ির সবার সামনে বলতে চাই। আবির খুব ভালোভাবেই বুঝতে পারছে আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় হাইপার হলে হার্টে সমস্যা হতে পারে। তাই অক্রুর স্বরে জানালো, আপনার এখন ঘুমানো প্রয়োজন, কথা পরেও শোনা যাবে। আলী আহমেদ খানের ভেতরটা ছটফট করছে। ভেতরে ভেতরে খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, শোনো। আবির টেবিলের পাশ থেকে চেয়ারটা টেনে বিছানার পাশে বসলো। আব্বুর হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমার কাছে আপাতত আপনার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আমি বলেছি শুনবো মানে অবশ্যই শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির এক হাতে আব্বুর হাত ধরে আছে, অপর হাতে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাত কত সুন্দরভাবে আম্মুর চুলে মাসাজ করে দিচ্ছে। আবিরের গতিশূন্য দৃষ্টি সেখানেই থমকে গেল। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে আব্বু আম্মুকে দেখে রাখার দায়িত্বটা তারই। আবিরের জীবন সঙ্গী হিসেবে মেঘ নিজ থেকে আম্মুর যত্ন নিচ্ছে দেখে আবিরের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটলো। হাসি আড়াল করে স্লোত গতিতে আওড়ালো, পুপির সাথে কথা হয়েছে? মেঘ চোখ তুলে তাকিয়ে কেবল উপর নিচ মাথা নাড়ল। আরক্তুর শীতল চাহনি নিরীক্ষণ করে আবির মৃদু স্বরে বলল, তুই যা এখন। কেন? একটু থাকি আমি। কোনো প্রয়োজন নেই, আমি আছি তো। মেঘের ভ্রু যুগলে ক্ষীণ ভাঁজ পড়ল। মনে মনে ঈষৎ রাগও করল, কিন্তু আবির এখন সেই রাগ বোঝার অবস্থাতেই নেই। আবিরের আদেশ মতো মেঘও মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। সম্পর্কের বাঁধন বিনি সুতোর মতো ঠুনকো, বেখেয়ালি ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে সমর্থ। আত্মমর্যাদা বোধ থেকে নেওয়া কিছু সিদ্ধান্ত সময়ের সঙ্গে সঙ্গে অনুদ্বেল মনে ব্যথার পাহাড় সৃষ্টি করে। অভিমান মস্তিষ্কে যাতনার ব্যক্ত রূপ। বাসার সকলের উপস্থিতিতে আলী আহমেদ খান প্রথমবারের মতো একমাত্র বোনের ব্যাপারে কথা বলছেন। আদর যত্নে বোনকে বড় করা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ঘটনায় যথাসাধ্য খুলে বলেছেন। আলী আহমেদ খানের অনুষ্ণ স্বরে
অভিমান, কষ্ট, অভিযোগ স্পষ্ট। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, আবির, তুমি কি মাহমুদাকে আগে থেকে চিনতে? জান্নাতের বিয়ের কথা বলার সময় দেখা হয়েছিল, তখনই কথায় কথায় পরিচয় হয়েছিল। আগে কখনো বলনি কেন? আমার এত বছর বয়সে আপনি কোনোদিন ফুপির বিষয়ে বাসায় কথা বলেননি। আমাদের যে একজন ফুপি আছেন এটাই কেউ জানতাম না। ভাগ্যক্রমে তাদের সাথে পরিচয় হয়েছিল আমার। এমত অবস্থায় আপনাকে জানালে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন এ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, তাই বলা হয়ে ওঠেনি। ইকবাল খান মৃদুস্বরে প্রশ্ন করলেন, গ্রামের বাড়িতে আফাকে পাঠানোর পরিকল্পনাটাও কি তোর ছিল? হ্যাঁ, তোমাদের সবাইকে দেখার খুব ইচ্ছে ছিল ফুপ্পির। বাসায় আসার অনুমতি দেওয়ার সামর্থ্য আমার নেই। গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে আব্বুর নিষেধাজ্ঞাও ছিল না, তাই বলেছিলাম ইচ্ছে হলে গ্রাম থেকে ঘুরে আসার জন্য। নিস্তব্ধতায় স্তব্ধ চারপাশ। মোজাম্মেল খান চুপ করে বসে আছেন। মালিহা খানরাও নীরব। তানবীর মেঘের পাশে দাঁড়িয়ে আছে, কথা বলছে। আবির অথচ ভয়ে বরফের মতো জমে যাচ্ছে মেঘ। নিবিড় চিন্তায় মগ্ন সে। শুকনো গলায় শ্বাস ছাড়ছে বারবার। বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে। হৃদয়ে ভয়ঙ্কর রকমের তোলপাড় চলছে। তানবীর নীরবতা ভেঙে সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, অতীতের মনোমালিন্য বললে ফুপিকে এই বাড়িতে আনা যায় না? মোজাম্মেল খান এতক্ষণে মুখ খুললেন। কোনো সম্পর্কে চির ধরলে সেই সম্পর্ক আগের মতো ঠিক করা সম্ভব হয় না কখনো। আজ আমরা বর্তমানে থাকলেও গতকাল ছিলাম অতীতে। আর অতীত মানেই স্মৃতি, যে স্মৃতি পরিবর্তন করা সম্ভব হয় না কখনো। কিছু স্মৃতি সুখের হলেও অনাকাঙ্ক্ষিত কিছু স্মৃতি সরল জীবনকে জটিল করতে সক্ষম। তাই মনোমালিন্য ভুলতে চাওয়ার ইচ্ছেটা সহজ হলেও মন থেকে মেনে নেওয়াটা ততটাই কঠিন। তানবীর মাথা নিচু করে শান্ত গলায় বলল, চেষ্টা তো করতে পারি। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চেষ্টায় সব সম্ভব হলেও কারোর প্রতি তীব্র আক্রোশ মেটানো সম্ভব না। যে আমার পরিবারের সব শান্তি কেড়ে নিয়েছে, চাইলেই কি তার সাথে মন খুলে কথা বলা যায়? আবির ভারী কণ্ঠ শুধালো, এতগুলো বছরেও আপনার পরিবারে শান্তি আসেনি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? তা কেন হবে? এখন তোমরা আমার সব। তোমাদেরকে ঘিরেই আমার সকল আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো মনের মধ্যে পুষে রেখেছেন কেন? আর আমাদেরকে কেনই বা বলেছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমেদ খান নিরুপায় হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপি আছেন, এই কথাটা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর তাকে এই বাড়ির চৌকাঠ পেরোতেই না দেন, তবে আমাদের ফুপি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? আপনাদের রাগ অভিমানের জন্য ফুপির ভালোবাসা কি আমরা বুঝতেই পারিনি? ফুপ্পি থাকা সত্ত্বেও সারা জীবন জেনে এসেছি আমাদের কোনো ফুপ্পি নেই। জানার পরেও কোনোদিন অভিযোগ করেছি? চিরধরা সম্পর্ক ঠিক করার অনেক উপায় আছে। সম্পর্ক আগের থেকে আরো বেশি মজবুত করার উপায়ও আছে। কিন্তু আপনারা যদি ডায়েরির সেরা পৃষ্ঠার তিক্ত কিছু স্মৃতি আঁকড়ে ধরে রাখেন, তাহলে সারা জীবনেও তিক্ততা কমবে না। চোখে চোখ রাখার শুধু আক্রোশ প্রকাশ পায় না আব্বু, আক্রোশের আড়ালে চাপা পড়া মায়ার পাহাড়টাও দৃশ্যমান হয়। আবির কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গিয়েছে। তানবীর মেঘের পরে মোজাম্মেল খানরাও একে একে বেরিয়ে গিয়েছে। আলী আহমেদ খান কিছুক্ষণ নিষ্পলক চোখে দরজার দিকে চেয়ে থেকে আকস্মাৎ মালিহা খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কি চাও? মালিহা খান কিঞ্চিৎ থমকালেন, চারপাশে নজর বুলিয়ে স্বামীর অভিমুখে তাকালেন। আলী আহমেদ খান স্থির তার মুখের দিকে চেয়ে আছেন। মালিহা খান ঈষৎ হেসে শীতল কণ্ঠে বললেন, আপনার বোনের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটাই শেষ সিদ্ধান্ত হবে। আমি আপনার মুখের উপর কোনোদিন কথা বলিনি আর বলতেও চাই না। আমার মারা যাওয়ার পর আপনারা যখন মাহমুদাকে খবর দিচ্ছিলেন না, তখন মনুষ্যত্ববোধ থেকে আমি আমার ভাইকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। কিন্তু আপনার জেদের কাছে আমার মনুষ্যত্ববোধ সেদিন তুচ্ছ ছিল। সমাজ বাস্তবতার সম্মুখে নিজের সংসার বাঁচাতে সেদিন আমি চুপ করে গিয়েছিলাম। মনস্থির করেছিলাম মাহমুদার ব্যাপারে আপনাকে কোনোদিন কিছুই বলবো না। আমি আমার জায়গায় ঠিক ছিলাম, এখনো আছি। আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় একবার অ্যালবামে মাহমুদার ছবি দেখিয়ে আমি জিজ্ঞেস করেছিল, কে তিনি? আমি তখনও নিশ্চুপ ছিলাম। মিথ্যে দিয়ে সত্যি ঢাকার চেষ্টা কোনোদিনও করিনি আমি চুপ থাকলেও আপনার রক্ত চুপ থাকেনি। আজ আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলেছে, এখন কি করবেন? আমার মতো ছেলেকেও বাসা থেকে বের করে দিবেন? নিজ হাতে সম্পর্কের খুন করে আবারও নিজের জেদকে জেতাবেন? আলী আহমেদ খান কাতর চোখে তাকিয়ে আছেন। কাউকে মন থেকে ভালোবাসলে তার প্রতি মনে কখনো বিদ্বেষের জন্ম হয় না।
যা জন্মায় সবটাই অভিমান, অভিযোগ। উদাস চোখে তাকিয়ে করুণ কণ্ঠে বললেন, আমাকে নিয়ে তোমার মনে এত অভিমান জমে আছে? স্বামীর করুণ কণ্ঠে মালিহা খানের বুকের ভেতরটা মোচড় দিল। তবুও নিঃশব্দে হেসে বললেন, আপনার বিরুদ্ধে না আমার কোনো অভিযোগ আছে আর না অভিমান। সত্যি মিথ্যের আবরণে পৃথিবী আবৃত থাকলেও আমি সারা জীবন সুখ ভোগে জীবন কাটিয়েছি। আমার অতীত জুড়ে শুধু স্মৃতিময় সুখ। আমি মুখ ফুটে কিছু না বললেও আপনি সবসময় আমার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিয়েছেন। এত বছরের সংসারে মাহমুদা ছাড়া আর কাউকে নিয়ে আমাদের মাঝে গুরুতর সমস্যা হয়নি। অভিমান যদি থেকেও থাকে, সেটা মাহমুদার বিষয়টা নিয়েই ছিল। আপনার সাথে বিয়ের পর মাহমুদাই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। কোনোদিন ননদের দৃষ্টিতে দেখিনি তাকে। অল্প বয়সে শ্বশুরবাড়ি এসে বোনের মতো একজন মানুষ পেয়েছিলাম, যার কাছে সুখ দুঃখের কথাগুলো বলতে পারতাম। কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। আপনার আত্মসম্মানবোধ তখন এতটাই প্রখর ছিল যে মাহমুদার কান্নায় ভেজা চোখ, আমার আকুল আবেদন আপনার নিকট বিষের মতো মনে হয়েছিল। আপনাদের রাগ জেদ সহ্য করতে না পেরে মাহমুদা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবুও আপনার পাষাণ মূর্তির মনটা গলেনি, বরং ক্রোধের অনলে নিজেকে জ্বালিয়েছিলেন। আম্মা মারা যাওয়ার পর মাহমুদাকে খবর দিয়েছিলাম যেন মাকে দেখতে আসার উছিলায় আপনার মনের ক্ষোভটা কমাতে পারে। কিন্তু না, আপনি আপনার জায়গায় অটল রয়ে গেলেন। মাহমুদার সঙ্গে সঙ্গে আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো কান্নায় জায়নামাজ ভিজে আমার। এরপর থেকে কত রাত মাহমুদাকে স্বপ্নে দেখেছি, সেই হিসাব রাখলে আঙুলের সীমারেখা ফুরিয়ে যেত। বিয়ের পর থেকে এতগুলো বছর আপনার সঙ্গে সংসার করেছি আমি। এ যাবৎকালে আপনার খারাপ কোনো গুণ আমার চোখে পড়েনি। তাহলে মাহমুদার ব্যাপারে আপনি এতটা কঠোর কেন হয়েছিলেন? ওর সম্পর্কটা কি কোনোভাবেই মেনে নেওয়া যেত না? আপনিই বা কেমন ভাই? একমাত্র বোনের স্মৃতি ভুলে কিভাবে দিন কাটাচ্ছেন আপনি? কে বলেছে আমি মাহমুদাকে ভুলে গিয়েছি? রক্তের সম্পর্কে বিচ্ছেদ হয় না কখনো। দৈনন্দিন জীবনের ব্যস্ততা শেষে স্বস্তির নিঃশ্বাসের সঙ্গে মগজে কিছু চিন্তা আসে। অতীতের কোনো ঘটনা, কিছু কথা, অপূর্ণ কোনো ইচ্ছে, আকাঙ্ক্ষা, এগুলোকে স্মৃতির তালিকায় অন্তর্ভুক্ত করে। কিন্তু মাহমুদাকে আমি কোনোদিন অতীত ভাবিইনি। আর না ওর স্মৃতি ভুলবার চেষ্টা করেছি। মাহমুদা আমার কাছে কি ছিল, এটা আমি কোনোদিন কাউকে বোঝাতে পারবো না। দায়িত্ব, যত্ন, কর্তব্য, ভালোবাসা, কোনো কিছুর ত্রুটি রাখিনি কখনো। আমার হৃদয়ের সবটুকু জুড়ে মাহমুদা ছিল। বোনের কোনো আবদার অপূর্ণ রাখিনি। চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকলেও আমাদের বোন ছিল নিষ্পাপ। মধ্যবিত্ত পরিবারের সুখেই দিন কাটছিল আমাদের। কিন্তু সেই সুখ বেশি দিন টিকেনি। আব্বা জীবিত থাকাকালীন জায়গা জমি নিয়ে আমাদের আর আসাদ ভাইদের পরিবারের মধ্যে বড়সড় দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের জের ধরে তাদের আত্মীয়-স্বজন গ্রামে এসেছিল। অনেক মিটিং মিছিলও হয়েছিল। এক পর্যায়ে গ্রামে সালিশি বসেছিল। আব্বা সব তথ্য প্রমাণ দিয়ে ঝামেলা মীমাংসা করেন এবং ওই জায়গা আব্বা পেয়েছিলেন। সেদিনের পর থেকে ওদের সাথে আমাদের পারিবারিক ঝামেলা গুরুতর পর্যায়ে রূপ নিয়েছিল। আসাদ ভাইয়ের একটা ভাই ছিল, নামটা ঠিক মনে নেই। মাহমুদার সাথে একই ক্লাসে পড়াশোনা করত। মাহমুদাকে অনেকভাবে বিরক্ত করার চেষ্টা করেছে। ঝগড়া বিবাদের পরে আমাদের হেনস্থা করতে কয়েকবার আব্বার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু আব্বা রাজি হননি। সেই নিয়েও কত দ্বন্দ্ব। মাহমুদাকে দেখে নিবে, আমাদের দেখে নিবে, আরো অনেক কিছু। সব দাঙ্গা হাঙ্গামা থেকে আব্বা, আম্মা, আমি, মোজাম্মেল সবসময় আগলে রেখেছি ওরে। আব্বা মারা যাওয়ার পর ঘটনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গ্রামে থাকতে গেলে তাদের সেই বখাটে ছেলের সাথে মাহমুদাকে বিয়ে দিতেই হবে। না হয় যেকোনো সময় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে। আজ থেকে ৩০-৩৫ বছর আগে প্রেম, ভালোবাসা, পছন্দ বলতে কোনো শব্দ গ্রামেগঞ্জে প্রচলিত ছিল না। কোনো ছেলে বা মেয়ে নিজের পছন্দে বিয়ে করলে গ্রামের মানুষ তাদের দুরাচারীর নজরে দেখতো। মনে করতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ছেলে আর মেয়ে। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। তখন মাথার উপর বটবৃক্ষের মতো আব্বা ছিলেন না। আমাদের শক্ত অবস্থান ছিল না। তাই বাধ্য হয়ে মাহমুদাকে ওদের হাত থেকে বাঁচাতে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গ্রাম ছেড়ে আসার আগে আসাদ ভাইদের সাথে চ্যালেঞ্জ করে এসেছিলাম, আমার বোনকে পড়াশোনা করিয়ে চাকরি নেওয়াবো। তারপর প্রতিষ্ঠিত কোনো ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দেব। আর তখন আসাদ ভাইদের সপরিবারে দাওয়াত দিব। কিন্তু আমি চাইলে কি হবে? ভাগ্য হয়তো তা চায়নি। যেই বোনের জন্য গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম, দিনরাত পরিশ্রম করে পরিবারের হাল ধরার চেষ্টা করতেছিলাম, সেই বোন কিনা সব ভুলে আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। মৃত্যুর সংবাদের মতো শহর থেকে গ্রামে সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়েছিল। গ্রামের মানুষজন ধিক্কার জানাচ্ছিল। মাহমুদার চলে যাওয়ার থেকেও আসাদ ভাইদের করা অপমান আমার নিকট বেশি কষ্টদায়ক ছিল।
সহ্য করতে পারিনি, বাসায় এসে কাউকে কিছু বলতেও পারিনি, সবকিছু মুখ বুজে সহ্য করে এসেছি। মালিহা খান মলিন চোখে স্বামীকে দেখছেন। হঠাৎ উষ্ণতাহীন কণ্ঠে বললেন, আপনি এই কথা কখনো বললেন না কেন আমাকে? যতটুকু সহ্য করার ক্ষমতা আমার আছে, আমি নীরবে তা সহ্য করে নিব। আমার পরিবারের উপর আঁচ আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কারো মনে আঘাত দিতে চাই না। আপনাকে অনুরোধ করছি, কি হয়েছিল না হয়েছিল সেসব এখন ভুলে যান। এত বছর কেউই মাহমুদার কথা সেভাবে জানতো না। এখন সবাই জেনেছে। তানভীর মেঘকে কতটা ভালোবাসে, কিভাবে আগলে রাখে, সবটাই তো আমাদের নিজের চোখে দেখা। কাল মেঘ যদি কোনো ভুল করে, ভাই হিসেবে তানভীরও কি আপনার মতোই আচরণ করবে? আলী আহমেদ খান ভারশূন্য হেসে বললেন, তানভীর কি করবে জানি না, কিন্তু মেঘ যদি ভুল পথে পা বাড়ায়, আমি কিংবা মোজাম্মেল কেউই সেটা সহ্য করব না। এই তোমাকে বলে রাখলাম। ভুল পথ মানি কি বলতে চাচ্ছেন আপনি? তোমাকে তো বলেইছিলাম, আসাদ ভাই গত বছর মেঘের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়া মোজাম্মেলও সেদিন বলছিল মেঘ নাকি আসাদ ভাইয়ের ছেলে আদনানকে চেনে, একই ভার্সিটিতে পড়াশোনা করে, কথাও হয়েছে দুজনের। সেদিন হুট করে আসাদ ভাই বাসায় আসতে চাইলেন, ভদ্রতার খাতিরে না করতে পারিনি। আজ নয়তো কাল মেঘ আর আদনানের মধ্যে সুসম্পর্ক হলে কি করব আমরা? সেই শত্রুর নিকট আবারও মাথা নিচু করতে হবে আমাদের? মেঘকে নিষেধ করে দিলেই হলো, তাহলেই আদনানের সাথে কথা বলবে না। নিষেধ তো মাহমুদাকেও করেছিলাম, লাভ হয়েছিল কি? কি করবেন এখন ভেবেছেন কিছু? আসাদ ভাইকে আগেও বলেছি, সেদিনও বলেছি, আবিরের সঙ্গে মেঘের বিয়ে ঠিক। কিন্তু এ ব্যাপারে আবির বা মেঘ কাউকে জানানো হয়নি। আমি আবিরকে কয়েকবার জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু তার চালচলনে বুঝলাম সেই প্রসঙ্গে কথা বলতে ইচ্ছুক না। আপনার মুখে আবির মেঘের বিয়ের কথা শুনতে শুনতে আমার চুলে পাক ধরে যাচ্ছে। এদিকে মেঘ আবিরকে সহ্যই করতে পারে না, ওদিকে আবিরকে বিয়ের কথা জিজ্ঞেস করলে বলে আমি জানাবো। তাদের জানানো পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো অঘটন ঘটার আগে সমস্যা সমাধান করা দরকার। তুমি আবির আর মেঘের সঙ্গে সরাসরি কথা বলো, তারা রাজি থাকলে আলহামদুলিল্লাহ, তাদের আপত্তি থাকলে জোর করার প্রয়োজন নেই। কারো মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিব না বলে দিও তাদের। ঠিক আছে?